ইরানের সাথে আমেরিকা আর ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের ফলে কিন্তু সবথেকে বেশি যেটা ক্রাইসিস হওয়ার কথা ছিল সেটা কিন্তু ক্রুড অয়েল মানে পেট্রোল ডিজেলটা, কিন্তু হয়ে গেল কোনটা, সেটা হচ্ছে এলএনজি লিকুইফাইড ন্যাচারাল যে গ্যাসটা সেটা। তো এটা কেন হলো, তো পেছনে ম্যাপ আছে, তো এই ম্যাপের থ্রু তোমাদের আমি বুঝিয়ে দেবো যে অ্যাকচুয়ালি কী রিজন যেই কারণে কিন্তু ক্রুড অয়েলের পরিবর্তে কিন্তু এলএনজি ক্রাইসিসটা বেশি দেখা গেল। তো দেখো, এইটা হচ্ছে গিয়ে ইরান, দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আরবিয়ান সি, এটা হচ্ছে পার্সিয়ান গলফ, আর এই যে সেকশনটা দেখানো হচ্ছে এটা হচ্ছে কিন্তু স্ট্রেইট অফ হরমুজ। তো এই রুটটা দিয়েই কিন্তু ভারতের অয়েল বলো, তারপরে তোমার যে ন্যাচারাল গ্যাস বলো, এই রুটটা দিয়েই কিন্তু ফ্লো হয়। এখন প্রশ্ন হচ্ছে এলএনজিটা কেন কনসার্ন, তার কারণ হচ্ছে ভারত যে এলএনজিটা ইম্পোর্ট করে সেটা কিন্তু ম্যাক্সিমামটাই কাতার, ইউএই আর ওমান থেকে নেয়। আর এই কাতার থেকে কিন্তু প্রায় 40-47% কিন্তু এলএনজি ইম্পোর্ট করে ভারত। ভারত প্রায় 60%, ভালো করে শুনবে, 60% কিন্তু এলএনজি ইম্পোর্ট করে এই ওয়েস্ট এশিয়ার এই যে কান্ট্রিগুলো রয়েছে, কাতার, ইউএই, ওমান, এইসব কান্ট্রি থেকে। আর এই জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সেন্সিটিভ, কতটা ভালনারেবল জায়গা। আর ইউনাইটেড স্টেট থেকেও কিন্তু এলএনজি ইম্পোর্ট করা হচ্ছে ভারত। আর এইখান থেকে কিন্তু এলএনজিটা 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ভারতে চলে যায়, কিন্তু ইউএস থেকে যখন যেটা আনা হবে ল্যাটিন আমেরিকা থেকে, তখন সেটা কিন্তু 2 উইকস টাইম নেয়। আর ক্রুড অয়েলটা সেটাও কিন্তু এখান থেকেই যায়, ক্রুড অয়েলটাও কিন্তু এখান থেকে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে ইরান তো ছাড় দিচ্ছে, তাহলে কেন, তারপরেও কেন এলএনজির ক্ষেত্রে সেই প্রবলেমটা আসছে? এলএনজির ক্ষেত্রে প্রবলেম আসছে তার কারণ হচ্ছে এলএনজির কোনো হিউজ স্টক রিজার্ভ ভারতের কিন্তু নেই। অন্যান্য দেশের মতো ভারতের কিন্তু কোনো হিউজ স্টক বা রিজার্ভ কিন্তু নেই, স্ট্র্যাটেজিক রিজার্ভ যাকে বলে। আর এই ক্রুড অয়েলের কিন্তু ভারতের প্রায় বিভিন্ন সোর্সের যে সাজেশন, সেখানে বলা হচ্ছে যে 2 মাসের মতো কিন্তু স্টক আছে ক্রুড অয়েলটা মানে পেট্রোল ডিজেলটা, যেখানে কিন্তু এলএনজি গ্যাসের কিন্তু কোনো স্টক নেই। আর 60% কিন্তু ইম্পোর্ট হয় এই রুটটা দিয়েই, 60% যে এলএনজি সেটা কিন্তু এই রুটটা দিয়ে ইম্পোর্ট হয়, কিন্তু 40% যে ক্রুড অয়েল, 40% ক্রুড অয়েল ইম্পোর্ট হয় কিন্তু এই রুটটা দিয়ে। তো আশা করি জিনিসটা ক্লিয়ার হলো। 40% ক্রুড অয়েল যাচ্ছে কোথা দিয়ে? এইখানটা দিয়ে। আর 60% ন্যাচারাল গ্যাস যাচ্ছে কোথা দিয়ে? এই জায়গাটা দিয়ে। আর এই কাতার, ইউএই, ওমান, এই সমস্ত দেশের উপরেই কিন্তু কোনো না কোনোভাবে সামহাও মিসাইল অ্যাটাক হয়েছে। তো যে প্রোডাকশন ফ্যাসিলিটি সেগুলো এফেক্টেড। আর এইখানটা দিয়ে যে লজিস্টিক কস্ট মানে ইন্স্যুরেন্স থেকে শুরু করে তারপরে যে ভেহিকেল যে ট্যাঙ্কারগুলো মুভমেন্ট আছে সেগুলো কিন্তু মারাত্মকভাবে হ্যাম্পার হচ্ছে। তো এই কারণগুলোর জন্যই কিন্তু এলএনজি যেটা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস মানে রান্নার যে গ্যাসটা, সেটা কিন্তু মারাত্মকভাবে কিন্তু ক্রাইসিস চলে আসছে। তো দেখো, যেটা আপকামিং হতে পারে যে বিভিন্ন যে দেশের যে অয়েল ট্যাঙ্কারগুলো সেগুলো কিন্তু ক্রমশ হিট করছে ইরান। মানে যতই বাইরের দেশগুলো ধমকি চমকি দিক ইরানকে যে আমরা যে স্ট্রেইট অফ হরমুজের যে পাথটা মানে এই পাথটা ইরান যদি কোনোভাবে ক্লোজ করে, আমরা কিন্তু ইরানের ওপর কিন্তু হামলা করব, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কিন্তু অতটা এফেক্টিভভাবে কিন্তু ওই পথটা মানে ওপেন রাখতে পারছে না বিভিন্ন দেশ। এই পথটা কিন্তু ইরান সামহাও মাইন বিছিয়ে মিসাইল অ্যাটাক করে রেভলিউশনারি গার্ডের সাহায্যে কিন্তু পুরোটাকে কিন্তু ক্লোজ করে গেছে। এটা কিন্তু 21 কিলোমিটারের লং একটা সমুদ্র পথ, 21 কিলোমিটার, অত্যন্ত হেভি ট্রাফিক কিন্তু এই জায়গাটার মধ্যে প্রেজেন্স রয়েছে। বিভিন্ন দেশের এই যে কাতার বলো, ইউএই বলো, ওমান বলো, তারপরে তোমার কুয়েত বলো, ইরাক বলো, সৌদি আরব, সমস্ত জায়গা থেকে কিন্তু ক্রুড অয়েলগুলো এই রুট দিয়েই কিন্তু ফ্লো হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে এইটা যদি মানে আটকে দেওয়া হয়, মানে অলরেডি আটকে দেওয়া হয়ে গেছে, কিন্তু মেজরিটি সেকশন কিন্তু 80-90% প্লাস ক্রুড অয়েলের যেটা নর্মাল ট্যাঙ্কার ফ্লো সেটা কিন্তু হচ্ছে না, বিভিন্ন ট্যাঙ্কারে কিন্তু হিট হচ্ছে, ব্লাস্ট করা হচ্ছে, সেটা তোমরা খবর অলরেডি দেখেছো। তো আমার যেটা বক্তব্য বোঝানো সেটা হচ্ছে কিন্তু তেলের প্রাইসটা আগামী দিনে বাড়তে পারে, বিকজ বিভিন্ন দেশের কিন্তু ডিমান্ড রয়েছে, তেলের ডিমান্ড রয়েছে, কিন্তু সাপ্লাইটা কী হচ্ছে, কমে যাচ্ছে, সাপ্লাই আসছে না। তেলের ব্যারেলের যে প্রাইস সেটা কিন্তু নর্মালি কত 60 থেকে 80 ডলার থাকে পার ব্যারেল পিছু, সেইটা কিন্তু $150 হয়ে যেতে পারে পার ব্যারেল পিছু। তাহলে সেই ওভার কস্টটা ভারতের মানে এমনিতেই 88% কিন্তু ইম্পোর্ট করে ভারতের বাইরের থেকে কিন্তু ক্রুড অয়েলটা। এবার সেটা যখন বেড়ে যাবে, $1 যদি ব্যারেল প্রতি বাড়ে, সেটা কিন্তু ভারতের ইকোনমির উপর হিউজ প্রেশার আসতে চলেছে। আর এলএনজির কথাটা তো একটু আগেই বললাম যে এলএনজির যে সাপ্লাই ডিসরাপশন সেটা কেন হচ্ছে।
তো সাজেশান যেটা হবে সেটা হচ্ছে তোমরা যতটা পারবে অল্টারনেট ফিউলটাকে ইউজ করো, সেটা হোক ক্রুড কিংবা ন্যাচারাল গ্যাস, তোমাদের বাড়ির হোমের কথা বলা হচ্ছে। তো মানে আপকামিং কিন্তু বাড়তে চলেছে, সেইভাবে নিজেরা সেইভাবে প্রস্তুতি নিয়ে চলো, যাতে করে পরিস্থিতিটাকে ট্যাকেল দেওয়া যায়। পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে গেলে তখন নর্মালি সব কিছু করা যাবে।